বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা, জনগণের চাহিদা পূরণে কাজ করবে সরকার, বললেন কাদের। দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন মন্ত্রিসভার প্রধান লক্ষ্য, সচিবালয়ে প্রথম কর্মদিবসে জানালেন নতুন মন্ত্রীরা। সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোক না কেন, যেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের। স্বাস্থ্য, শিক্ষা সমস্ত জায়গায় যে সকল অনিয়ম দুর্নীতি আছে আমরা নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখবেন আপনারা। এবং জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা সহ ক্ষতিগ্রস্ত এলাকা সফরের ঘোষণা জাতীয় ঐক্যফ্রন্টের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় মন্ত্রিসভার নতুন সদস্যরাও তার সঙ্গে ছিলেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোটে কোনো টানাপোড়েন নেই, জনগণের চাহিদা পূরণে নতুন মন্ত্রিসভা কাজ করবে বলেও জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধেও ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। আমার নিকট বিবেচনার জন্য আনিত হইবে, যে সকল বিষয় আমার নিকট বিবেচনার জন্য আনিত হইবে। সোমবার বিকেলে বঙ্গভবনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শপথ নেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে এবার জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। কোনো টানাপোড়েন নেই। প্রথমেই তো সব লোককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি, আগেও করা হয়নি। পরেই পর্যায়ক্রমে এটা সম্প্রসারণ হবে, রিসাফল হবে, এর মধ্য দিয়ে কেউ আসবে, কেউ যাবেন, এটি স্বাভাবিক। আর এখানে আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। পরে মন্ত্রীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন মন্ত্রিসভার প্রধান লক্ষ্য। শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা এই কথা বলেন। তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নাজিব ফরাজের রিপোর্ট। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা নিজ নিজ দফতরে আসলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নিজ নিজ দফতরের কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই প্রথম দায়িত্ব পেয়েছেন, তাই শুরুতেই ছিল পরিচিতি পর্ব। সেটি হচ্ছে যে আমাদের এই জনপ্রশাসন হবে জনবান্ধব প্রশাসন। এই দেশের মানুষ এই দেশের সমস্ত ক্ষমতার উৎস, তাদের জন্য কিন্তু এই প্রশাসন যাতে করে তাদের কাছাকাছি থেকে তাদেরকে সহযোগিতা করতে পারে, যে অন্তত আগামীতে ধর্ম মন্ত্রণালয়ের সকল দায়িত্ব আমাদের সকল অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে এমন সুন্দরভাবে এটা করতে চাই। আশা করি আমাদের পারফরমেন্সটা অন্য সকলের চাইতে অনন্য সাধারণ হতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু আমি দিয়ে। পুরনো সদস্যরা বলেন, অসমাপ্ত কাজ শেষ করে আগামী ৫ বছর দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চান তারা। আমাদের একটা টিম ছিল, আমরা সেই জন্য যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সফলতার মন্ত্রণালয়ে
পরিণত হয়েছিল। আমরা সেই সফলতার যে ধারাবাহিকতা সেটা আমরা ধরে রাখবো। এখন সবিস্তারে আপনাদের কাছ থেকে শুনবো, সেগুলো সমাধান করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে সহায়তা করা যায় সেই কাজটি আমি করব। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আপনারা আমাকে সহায়তা করেন, আমি একজন কর্মী হিসাবে সকলকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমিও ভূমিকা রাখতে চাই। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সরকার পরিচালনায় নিশ্চিত করা হবে। এবার সুশাসনের ব্যাপারে অধিকতর মনোযোগী হব, যে গুড গভর্নেন্স, দুর্নীতি, মাদক এ বিষয়টাও সময় লাগবে, তবে সরকার খুবই আন্তরিক। গত 2 মেয়াদে সরকার পরিচালনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতা ও অভিজ্ঞ মন্ত্রীদের পাশে পেয়েছিলেন। এবার তিনি বেছে নিয়েছেন নতুন ও তরুণদের। তারা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সরকার পরিচালনায় কতটা দক্ষতার পরিচয় দেয় তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। নাজিব ফরাইজি, RTV, সচিবালয়, ঢাকা। এদিকে অন্যান্যদের মতো আজ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এম.এ. মোমেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের বলেন, আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি করতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবেন তিনি। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে কাজ করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মুক্তা মাহমুদ। এক সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলা হয়ে দায়িত্ব পালন করলেও এবার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল মোমেন। মঙ্গলবার সেগুনবাগিচার মন্ত্রণালয়ে এলে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। নির্বাচনী এলাকা থেকেও অনেকে আসেন শুভেচ্ছা জানাতে। এরপর মন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, বলেন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন, জোর দেবেন অর্থনৈতিক কূটনীতিতে। বন্ধু রাষ্ট্র যত রাষ্ট্র আছে আমরা তাদেরও সহযোগিতা আপনার কামনা করব, তাদেরও পার্টনারশিপ আমরা কামনা করব। সেই পার্টনারশিপটা আমরা চাই সলিড বেস, আমাদের যাতে আরও বিনিয়োগ বাড়ে, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে। সেই জন্যে যা করার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো সহায়কের ভূমিকা পালন করবে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দায়িত্ব নতুন কিছু নয় মন্তব্য করে বলেন, সাফল্য ধরে রেখে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ওপর জোর দেয়া হবে। রোহিঙ্গা সমস্যার কারণে যে বকডাউন হয়ে আটকে থাকবো এক জায়গায় তা নয়। আমরা যেমন মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক আরো গভীর করতে চাই, পশ্চিমে এবং পূর্বে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই। আবার একই সাথে জাতিসংঘে, জেনেভাতে, ব্রাসেলসে আমাদের অবস্থান আরো শক্তিশালী করতে চাই। আমরা চাই বাংলাদেশকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলি আরো ভালো মতো বুঝুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনা প্রসঙ্গে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সব কিছু করবে আওয়ামী লীগ। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোক না কেন, যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। এমন কথা জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। এছাড়াও হলফনামায় যাদের কালো টাকার তথ্য পাওয়া যাবে তাদের কেউই রেহাই পাবে না বলেও জানান তিনি। বিস্তারিত দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে। গেল 3 মাসে কাজের ধীরগতির কারণে আগামী 2 মাস শক্তপোক্ত অবস্থান নিয়ে মাঠে নামবেন দুদক, যা দেশের মানুষের চোখে দৃশ্যমান হবে এমন আভাস দিলেন দুদক প্রধান। আমরা সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য যা যা করণীয়, দল মত নির্বিশেষে আমরা কারোর দিকে তাকাবো না। আমরা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায় যে সকল অনিয়ম দুর্নীতি আছে আমরা নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখবেন। আপনারা আগামী 2 মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখবেন। নবনির্বাচিত সংসদ সদস্যের হলফনামা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। উই আর গোয়িং টু ফাইন্ড দেম আউট, উই আর গোয়িং টু হান্ট দেম। যারা কালো টাকার সন্ধান দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা দেশ চালাবেন তাদের ব্যাপার। এই জন্য এটা আমাদের আগামী প্রজন্মের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সাংবাদিকদের বেসিক ব্যাংক সম্পর্কে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, শুধু বেসিক ব্যাংকই নয়, আর্থিক সহ সব ক্ষেত্রেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে দুদক। শুধু বেসিক ব্যাংক না, এনি ব্যাংক। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে অভিযোগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্ট। দাবি আদায়ে জাতীয় সংলাপ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় গণসংযোগ এবং পরিদর্শনে যাবে ফ্রন্টের নেতারা। বিকেলে ফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেনের বাসায় স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন যেটা করার কথা ছিল, যে নির্বাচন আমরা আশা করেছিলাম, জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারত, সেই তো হয় নাই। অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক কর্মকর্তার অপব্যবহার করে সেনাবাহিনীর কার্যকর ভূমিকাকে নিষ্ক্রিয় করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। 3টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 9টিতেই জামানত হারিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ বলছে জামাত সংশ্লিষ্টতা ও নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, আর বিএনপি বলছে কারচুপি নির্বাচনের ফল দিয়ে বিএনপিকে মূল্যায়ন করার সুযোগ নেই। চট্টগ্রাম থেকে এম সামুন হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভরাডুবি হয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্টের। সেখানকার 16টি আসনের মধ্যে একটিও নিজেদের দখলে নিতে পারেনি জোটটি। পরাজিত হয়েছেন হেভিওয়েট সব প্রার্থী। এদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, 20 দলীয় জোটের সমন্বয়ক কর্নেল অলি আহমদ ও নগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। নির্বাচনে জামানত হারিয়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের 9 জন প্রার্থী। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা বলছেন অতীতের অপকর্মের কারণেই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাদের যে নির্বাচনী বিপর্যয়, এটা হলো ন্যাচারাল জাস্টিস, যেগুলো আমরা মনে করি ভুল পথ অগ্রসর হওয়ার কারণে বিপর্যয় ঘটছে। ভুল পথে অগ্রসর হলে তাহলে এটা আমরা কঠোরভাবে এটা দমন করব। তবে বিএনপি নেতাদের দাবি নির্বাচনে জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, কারচুপি করে তাদের হারানো হয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এটা কোনোভাবেই নির্বাচন না, মানুষ এখানে ভোট দিতে পারে নাই। মানুষের জনমতের প্রতিফলন এখানে ঘটে নাই। এখানে রাতের অন্ধকারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে। এবারের নির্বাচনে চট্টগ্রামের 114 জন প্রার্থীর মধ্যে 90 জনই জামানত হারিয়েছেন, যা চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে আলোচিত ঘটনা বলে জানান স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে ঢাকা মহানগর বিশেষ জজ আদালত 6-এর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিচারক ডক্টর শেখ গোলাম মাহবুবের সামনে ব্যারিস্টার মওদুদ আহমেদের উপস্থিতিতে সাক্ষীকে জেরা করেন আইনজীবী আব্দুর রেজাক খান। জেরা শেষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন 82 জন সাক্ষীর মধ্যে বাদীর সাক্ষ্য দিয়ে বিচারের কাজ শুরু হয়েছে। আগামী 14 জানুয়ারি থেকে আদালত নিয়মিত সাক্ষ্য গ্রহণ করবে বলেও জানান তিনি। এই সময় বিবাদী মওদুদ আহমেদের পক্ষে কেউ কথা বলতে রাজি হননি। তিনি সাক্ষ্য প্রদান করছেন। 7,38,48,287 টাকা অসংগঠিত পণ্য আয় এবং অবৈধ উপার্জনের অভিযোগ এসছে। এই মামলার মধ্যে মওদুদ আহমেদের বিরুদ্ধে সম্পদের অবৈধ উপার্জনের অভিযোগ আনা হয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক হলেই গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয় না বলে আবারও মন্তব্য করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁও নির্বাচন কমিশনের সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন নির্বাচন পরবর্তী সময়ে কমিশনের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করেছে সংবাদ মাধ্যম। তবে তিনি তার অবস্থানে অনড় আছেন। বলেন ওই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কাজ ও সিইসির অনেক প্রশংসা করেছিলেন, সৌজন্যতা করে, এর বেশি কিছু নয়। আমি যে বক্তব্য রাখি তার সম্পর্কে বিভ্রান্তির অবসান ঘটাতে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। নির্বাচন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। এখনও আমি সেই কথাই বলি,
আমার অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে মিরপুরে আজও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। সকাল ৯টার পর তারা মিরপুরের কালশী সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১:৩০টার দিকে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে বকেয়া বেতন, ভাতা পরিশোধ, ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবিতে গেল দুদিনেও রাজধানীর এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী ও গাজীপুর সড়কে অবস্থান নিয়েছিল পোশাক শ্রমিকরা। সুপারভাইজার পিএম পর্যন্ত মা বোন তুললেও গালি দেয়, কেন এত অপমান করবো? তাই আমাকে তো 2 টাকা বাড়ানোর জায়গায় আরো কমাইছে। অনেক লোকজন লাঞ্চে বাসায় যাইতে পারে না, না খায় প্রোডাকশন দেয়। আমাদের বেতন এখন হবে 10,500 টাকা। আমাদের যে ওভারটাইমের হারটা আছে সেখানেও তারা কমায় দিচ্ছে, এখন বেসিকটাও বাড়তেছে না। সরকার যেভাবে বলছে সেটা হচ্ছে না, এখন কিছু জানাইতেছেও না এবং কি কিছু বলতেছেও না, আমাদের বেতনই দিতেছে না। গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামোয় অসঙ্গতি থাকলে তা 1 মাসের মধ্যে সমাধান করা হবে। মালিক শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে আজই সিদ্ধান্ত হয়েছে। শ্রম ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি শ্রমিকদের আগামীকালের মধ্যে কাজে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, জানুয়ারি মাসে কোনো শ্রমিকের বেতন কমানো হবে না। বাইশটি দেশের অংশগ্রহণে কাল শুরু হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি জানিয়েছে, মেলায় দেশি পণ্যের ব্র্যান্ড পরিচিতির পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে। সেলিম মালিকের রিপোর্ট। এবার জাতীয় নির্বাচনের ডামাডোলের কারণে রেওয়াজ ভাঙল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। 8 দিন পিছিয়ে এবার হতে যাচ্ছে 9 জানুয়ারি। মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাই মেলা প্রাঙ্গণ জুড়ে আয়োজকদের ব্যস্ততা। স্টল ও প্যাভিলিয়নগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের ধুম। ক্রেতাদের নজর কাড়তে নানা রঙে ও সজ্জায় সাজানো হচ্ছে স্টল ও মেলা প্রাঙ্গণ। আমাদের কাজগুলো এখন শেষ মুহূর্তে, আজকের রাত 12টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের আজকে 6টার মধ্যে এখান থেকে কাজ কমপ্লিট করে বের হতে হবে আর কি। এসএসএফ আজকে আমাদের প্যাভিলিয়নটা ওনাদের দায়িত্ব নিয়ে নেবে। এবার মেলায় আকর্ষণীয় দিক এর প্রধান ফটক। গেলবারের পদ্মা সেতুর পরিবর্তে এবারের উপজীব্য মেট্রো রেল। এছাড়া টিকিট কাটার ঝামেলা এড়াতে প্রথমবারের মতো ব্যবস্থা করা হয়েছে ই-টিকিটিং সার্ভিস। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলায় অংশ নিচ্ছে 22টি দেশের 52টি প্রতিষ্ঠান। ছোট বড় মিলে মেলায় স্থান পাচ্ছে 605টি স্টল ও প্যাভিলিয়ন। সংখ্যা বা ডাইভার্সিটি বা কিছু তার ছাড়াও কিন্তু এটা মানুষের এই মাসটা জুড়ে মানুষের কিন্তু একটা বিনোদনেরও, বেড়ানো, বিনোদন দেখা, এটা একটা বিশেষ আকর্ষণ থাকে। অসংখ্য মানুষ আসে দেখতে, ঘুরে বেড়াতে। মেলাকে নিরাপদ করতে সিসিটিভির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহত সোহেলের ছোট ভাই মোহাম্মদ শাকিরুল ইসলাম শিশির এ দাবি করেন। এই সময় সোহেল হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মহিউদ্দিনকে চাঁদাবাজ তকমা দিয়ে তার সারা জীবনের শুদ্ধ রাজনৈতিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে সোহেলের বাবা, মা, স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। যে কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে, জিডি করেন, মামলা করেন, অথচ তার নামে কিছু না থাকার পরও কতিপয় সাংবাদিকের ভাষায় চাঁদাবাজ সোহেল গণপিটুনিতে নিহত। টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 2 মাদক পাচারকারী নিহত হয়েছে। এরা হলেন বাগেরহাটের মোহাম্মদ শব্বির হোসেন এবং সাভারের মোহাম্মদ হাফিজুর রহমান। এই সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, বেশ কিছু অস্ত্র এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। র্যাব জানায়, ভোরে স্থানীয় 14 নম্বর ব্রিজ এলাকায় টেকনাফ থেকে শহরগামী একটি কাভার্ড ভ্যান র্যাবের চেকপোস্ট অতিক্রম করছিল। র্যাব গাড়িটিকে থামার সংকেত দিলে মাদক পাচারকারীরা গাড়ি থেকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়ে
ছুড়লে দুপক্ষের গোলাগুলিতে দুজন মৃত্যু হয়। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বারবকুণ্ড এলাকায় মোহাম্মদ রিয়াদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিয়াদ বারবকুণ্ড এলাকার একটি মাদ্রাসার শিক্ষকতা করতেন। অপরদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধাউরার কুটি গ্রাম থেকে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ জান্নাতের হত্যাকাণ্ডের ৩ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গেল ৬ জানুয়ারি যৌতুকের দাবিতে স্বামী আল আমিন তাকে হত্যা করেছে দাবি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর নির্যাতনের শিউলি খাতুন হত্যা মামলার প্রধান আসামি স্বামী আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার দামোদরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার বড় ডাউচি গ্রামের আনিসুর রহমান যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে প্রায় সময় শারীরিকভাবে নির্যাতন করত। এর আগে গেল ৩ জানুয়ারি স্বামীর নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিউলি খাতুন। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গৃহবধূকে গতকাল তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে মামলা হয়েছিল গতকাল। তারপর দিয়ে আসামি গ্রেপ্তারের অভিযান চালাচ্ছিলাম। গোলা ক্যাম্পের ফোর্স নিয়ে সারা রাতে বিভিন্ন জায়গায় অভিযান করি এবং তথ্য সংগ্রহের ভিত্তিতে আজকে সকাল 10:30টার দিকে বড়তলিয়ান প্রাইমারি স্কুলের পেছন থেকে একটা বাগানের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করি। চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন শিশুটির বাবা সাংবাদিক মোহাম্মদ রুবেল খান। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন শেষে অভিযোগ করেন তিনি। হাইকোর্টের নির্দেশে গঠিত হওয়া তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহ হিল আজমের নেতৃত্বে 4 সদস্যের কমিটি রাইফার বাবা ও ম্যাক্স হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক সহ অভিযুক্ত চিকিৎসকদের বক্তব্য শোনেন। রাইফার বাবা অভিযোগ করেন ভুল চিকিৎসায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। অপরদিকে দ্রুত তদন্ত কাজ শেষ হবে বলে জানান তদন্ত কমিটির সদস্যরা। রংপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 4 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আটকদের মধ্যে রয়েছে জেএমবির রংপুর রাজশাহী বিভাগের শীর্ষ নেতা উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার ফুয়াদ ওরফে নিয়াজ। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নগরীর মুমিনুর এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকিরা হলেন আখিনুর ইসলাম, লোকমান আলী ও নিজানুর রহমান। তাদের কাছ থেকে 2টি ম্যাগাজিন ও 3 রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশি পিস্তল, জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। চট্টগ্রামের ইপিজেড মোড়ে লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। সকালে ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাকটি পুলিশ আটক চালক পালিয়ে গেছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সরাতৈল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হন। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলার পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন কমিটির উদ্যোগে এই সমাবেশ হয়। উন্নয়ন সংস্থা নিজেরা কলির সমন্বয়ে খুশি কবির ও মানবাধিকার আইনজীবী সমিতির সদস্য সালমা আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সমাবেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণধর্ষণের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান বক্তারা। কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি সমস্যা পড়েছে খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূলরা। শীতের প্রকোপে কাজে যেতে পারছেন না কুড়িগ্রামে কৃষকরা। বিশেষ করে নদী তীরবর্তী 4.5 শতাধিক চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে। অত্যাধিক ঠান্ডার কারণে বড় বীজতলা ও আলু খেতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধায় প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীত বস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। লালমনিরহাট, রংপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। সকালে এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বঙ্গবন্ধু প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধ নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা, জনগণের চাহিদা পূরণে কাজ করবে সরকার, বললেন কাদের। দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন মন্ত্রিসভার প্রধান লক্ষ্য, সচিবালয়ের প্রথম কর্মদিবসে জানালেন নতুন মন্ত্রীরা। সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোক না কেন, যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের। এবং জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা সহ ক্ষতিগ্রস্ত এলাকা সফরের ঘোষণা জাতীয় ঐক্যফ্রন্টের। সন্ধ্যার সংবাদে পর্যন্ত RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।